আহ, দয়া করে ছেড়ে দিন ম্যাডাম, আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ ম্যাডাম ছেড়ে দিন, আমি কখনো আপনার সামনে আসবো না। সাব্বিরের কাকুতি মিনতি শুনে যেন নীলা বেশ মজা পেয়ে যায়, সাথে আরও দ্বিগুণ উৎসাহে আর শক্তিতে সাব্বিরের চুলের মুঠি টেনে ধরে খেকিয়ে ওঠে। কুকুরের বাচ্চা, তোকে বলেছিলাম না আমি নীলা তোর জম। বারবার তোকে নিষেধ করেছি আমার বান্ধবীর দিকে চোখ তুলে তাকাবি না। বল, তবুও কোন সাহসে মিমের দিকে তাকিয়েছিলি? ম্যাডাম, আমি মিমাপুর দিকে তাকাইনি, সেই আমার কাছে এসেছিল। এবার ছেড়ে দিন ম্যাডাম, আমার ভীষণ ব্যথা করছে। সহ্য কর চাকরের বাচ্চা, বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন, তাই না? আমি বুঝি না তোর মনে কি চলে। ম্যাডাম আমি সত্যি বলছি, আমি। সাব্বির বাকিটা বলতে যাবে তার আগেই নীলা কোথা থেকে দৌড়ে এসে পরপর কয়েকটা থাপ্পড় মেরে বসে সাব্বিরকে। চিকন হাতের থাপ্পড় খেয়ে সাব্বির স্তব্ধ হয়ে যায়। চুলের ব্যথা ভুলে গিয়ে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়তে গিয়েও পারে না, কারণ তখনও নীলা সাব্বিরের চুলের মুঠি ধরে রেখেছিল। নীলা এতক্ষণ সাব্বিরকে মেরে খুশি আর আনন্দ পেলেও মিমের থাপ্পড় মারার পর সাব্বিরকে নিস্তেজ হয়ে পড়তে দেখে নীলা কিছুটা ভয় পেয়ে যায়। আমতা আমতা করে পাশে মিমের দিকে তাকিয়ে বলে, ওই মিম, কি করলি এটা? চাকরের বাচ্চা মরে গেল না তো? গেলে যাবে, তাতে তোর বা আমার কি শুনি? চল যাই, আজ ঘুরতে যাব। নীলা মিমের হাত ধরে বলে, কি বলিস সেগুলো? খুনের দায়ে ফাঁসবি নাকি তুই? আমার কিন্তু ভীষণ ভয় করছে, বুঝলি? না জানি কি হয়ে যায়। নীলার কথা শুনে মিম জোরে হেসে ওঠে আর বলে, আরে এরা হলো চাকরের বাচ্চা, এরা নাটক অভিনয় বেশ পটু। দেখবি একটু পরপরই ঠিক হয়ে গেছে। ওর চুল ছেড়ে চল তো, আমরা যাই, রমনার বটমূলে যাব। কিন্তু একা ফেলে যাওয়া কি ঠিক হবে? তাছাড়া এ তো আমার ড্রাইভার। নীলার কথা বলার মাঝেই খেয়াল করে ক্যাম্পাসের 100 বছর বয়সী বটগাছের আড়াল থেকে দুটো ছেলে বারবার উকি দিচ্ছে। ছেলেগুলো আর কেউ নয়, সাব্বিরের বন্ধু আবির আর রাফি। নীলা ওদের দেখেই খেকিয়ে ওঠে। ওই চাকরের বন্ধুর দল, এদিকে এগিয়ে আয়। নীলার ডাকে বটগাছের আড়াল থেকে ভয়ে ভয়ে বেরিয়ে আসে আবির আর রাফি। তারপর, কি হয়েছে আপু, ডাকছো যে? কি হবে মানে? তোরা এমন চোরের মতো উঁকি মারছিলে কেন শুনি? পিঠে বুঝি 2-4 ঘা বসাতে হবে? কই কই, না তো আপু, আমরা তো শুধু দেখছিলাম। ব্যাস, এখন তোর বন্ধু চাকরের বাচ্চাটাকে সামলা। ডাক্তারের কাছে নিয়ে যেতে হলে নিয়ে যাবি। কথাটা বলে নীলা মিমকে নিয়ে চলে যেতে নিবে, অমনি রাফি তুতলিয়ে বলে ওঠে, কি কিন্তু আপু, ডাক্তার কাছে গেলে তো? বাকিটা রাফি বলার আগেই নীলা ওর ব্যাগ থেকে চকচকে দুটো 1000 টাকার নোট রাফির মুখের ওপর ছুঁড়ে মেরে তাচ্ছিল্যের স্বরে বলে, ও মাই গড, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোরাও তো হলে ছোট লোকের বাচ্চা। বন্ধুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার হয়তো টাকা নেই। যাই হোক, নে, টাকা দিলাম, এবার নিয়ে যা। আর শোন, ও সুস্থ হলে বলে দিবি গাড়ি বাসায় নিয়ে যেতে। কথাটা বলে নীলা চলে যায়। আবিরও মুচকি হেসে রাফির দিকে তাকিয়ে বলে, দেখলি রাফি, বড়লোক বাবার মেয়েরা কেমন হয়। টাকার গরমে নিজেদের হিতায় তো গ্যাং হারিয়ে ফেলেছে, বুঝলি? তবে চিন্তা করিস না, আজ ওরা যা করেছে আগামীকাল তার চেয়েও বেশি কিছু বুক করবে। তাই যেন হয়। চল চল, সাব্বিরকে নিয়ে যাই। ইস, কিভাবেই না ওই পেতনি থাপ্পড় মেরেছে। আবির আর রাফি মিলে সাব্বিরকে কোলে তুলতে যাবে, তার আগেই সাব্বির অস্পষ্ট সুরে বলে, দোস্ত, আমি ঠিক আছি, আমাকে একটু ছায়ায় নিয়ে চল, মাথাটা কেমন চক্কর দিচ্ছে। দুজনে দ্রুত সাব্বিরকে নিয়ে বটতলার নিচে চলে আসে। কারো মুখে কথা নেই, এ সময় বছর 7-8-এর একটা ছোট্ট বাচ্চা হাতে বরফের পলিথিন হাতে দৌড়াতে দৌড়াতে সাব্বিরদের সামনে এসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। কিছু বলতে যাবে তার আগেই রাফি বলে, কি রে বিচ্ছু, এভাবে দৌড়ে আসলি কেন? কুত্তার তারা খেলি নাকি? আরে না ভাইয়া, কুত্তারাও আমাকে ভয় পায়। তুমি জানো, আমি রোজ ক্যাম্পাসে কুত্তাগুলোকে ফ্রিতে চা খাওয়াই। দারুণ বলেছিস। এখন এই কথা আর কাউকে বলিস না, কুত্তাগুলো শুনলে সে ঘেউ ঘেউ করবে। সে আর বলতে, এখন এই নাও তো বরফের পলিথিন,
সাব্বির ভাইয়ের গালে লাগিয়ে দাও। বাবা, তুই বরফ নিয়ে এসেছিস? দেখি, তা তুই তো ছিলি না, জানলি কি করে? আরে আমি ছিলাম গেটের সামনে, তখনই দেখলাম ওই বড়লোকের বেটি দুটো সাব্বির ভাইকে মারছিল। আচ্ছা আচ্ছা, আর শুনবো না এইসব। দেখি সাব্বির দোস্ত, গা লেগিয়ে দে, বরফ লাগিয়ে দিই। আহ রাফি, এভাবে কেউ ধরে শুনি? সাব্বির মিটিমিটি হেসে ডান গালে গিয়ে দেয়। রাফিও বরফের পলিথিন সাব্বিরের গালে লাগানো মাত্রই সাব্বির চিৎকার করে উঠে গাল সরিয়ে নেয়। তারপর আহ, গলাটা তো আমার পুড়ে গেল। চুপ বেটা, মেয়ের হাতও মার খেয়ে দেখি তোর লজ্জা শরম হয়নি। একটু সহ্য করতেই হবে। রাফি, বাদ দে, বরফ লাগাস না, এতে জ্বালা আরও বাড়বে। তো কি করব? চল ডাক্তারের কাছে নিয়ে যাই ওকে। দেখছিসই তো বেচারার মুখ কেমন শুকিয়ে গিয়েছে। সাব্বির দ্রুত রাফির কোল থেকে মাথা তুলে বরফের পলিথিন নিজের মাথায় ধরে বলে, আরে না না, ডক্টর লাগবে না, গেলেই ওরা ইঞ্জেকশন দিবে। তার চেয়ে এক কাজ কর, চল ক্যান্টিনে যাই, পেট ভরে কিছু ভালো মন্দ মেরে দিই। ভালো বলেছিস। এই দুটো যাওয়ার আগে 2000 দিয়ে গেছে। কিন্তু ওটা তো সাব্বিরের চিকিৎসার জন্য। রাখ বেটা, তোর চিকিৎসা আমি এখন বেশ ভালো অনুভব করছি। তিনজনে উঠে দাঁড়ায়। এমন সময় পিচ্চু চলে যেতে পা বাড়াবে, অমনি সাব্বির পিচ্চুর হাত চেপে ধরে বলে, আরে আরে পিচ্চু, তুই কোথায় যাচ্ছিস? চা বিক্রি করতে হবে না? তোমরাও যাও খেতে, আমি যাই। কিটলি রেখে এসেছি রাস্তায়, কেউ আবার নিয়ে চলে যাবে। পাগল ভাই আমার, তোকে ছাড়া আমি কিছু খাবো নাকি শুনি? চল চল ক্যান্টিনে, বিরিয়ানি খাবো। আচ্ছা ভাইয়া, তোমরা এগো, আমি জুতো চায়ের কেটলিটা নিয়ে আসি। পিচ্চু চলে যায়। সাব্বির রাফিদের নিয়ে ক্যান্টিনের দিকে এগিয়ে যেতে যেতে বলে, বুঝলি রাফি, রক্তের সম্পর্কের চেয়ে একটা রুটির বিনিময়ে অর্জন করা ভালোবাসা খুবই সহজ। পিচ্ছুর কথা বলেছিস তো? হ্যাঁ, ওরই কথা। একে আমি পেয়েছিলাম চারমাথার মোড়ে, জ্বরে কাতরাচ্ছিল। আশেপাশে না ছিল বাবা মা, না ভাই বোন। অনেক কষ্টে নীলা ম্যাডামের বাসার গ্যারেজে আমার বরাদ্দকৃত ঘরে লুকিয়ে সেবা যত্ন করে সারিয়ে তুলেছি। কিন্তু ওকে তুই পড়াশোনা না করিয়ে এভাবে চা বিক্রি করতে দিলি কেন? চাইলেই তো স্কুলে ভর্তি করিয়ে দিতে পারতি। হ্যাঁ পারতাম, তবে দেয়নি। পড়াশোনার মূল্য নেই এখন। আর মাস্টার্স পড়াশোনা করলে চাকরি মেলে না, বরং 5 লাখ টাকা দিলে চাকরি মেলে। কি দরকার এই জীবনটাকে এই প্যারাময় পড়াশোনায় জড়িয়ে ফেলার? এখন থেকে নিজের কর্ম করে যাব, ভবিষ্যতে কাজে আসবে। তাহলে তুই করছিস কেন? এত পড়াশোনা বাদ দিয়ে দে না। আমি এই সিস্টেমটাকে পরিবর্তন করতে পেরেছি। যাই হোক, টেবিলে বস, কি খাবি অর্ডার দে। একটু পর পিচ্চু নিজেও এসে সাব্বিরের পাশে বসে। চারজন আয়েশ করে বিরিয়ানি খেয়ে নেয়। তারপর রাফি আবির চলে যায়। সাব্বির আর চোখে পিচ্চুর দিকে তাকিয়ে বলে, পিচ্চু, বলো ভাইয়া। পড়াশোনা করতে ইচ্ছে করে তোর? না, আমার ভালো লাগে না ভাইয়া। আর আমি পড়াশোনা জানা কাউকে সাহায্য করতে পারি না। কেন কেন? কেন আবার? ওই যে নীলা ম্যাডাম আছে না, সেও তো পড়াশোনা করে, তবু আমাকে বিনা কারণে মারে। পাগল, পড়াশোনা করলেই মানুষ হওয়া যায় না, বুঝলি? মানুষ হতে হলে দরকার মনুষ্যত্ব, যা সবার থাকে না। এখন যা ভাগ, আমি যাই গাড়িতে। রাতে বেশি দেরি করবি না, চলে আসিস বাসায়। আচ্ছা। পিচ্চুকে বিদায় দিয়ে সাব্বির আপন মনে গুনগুন করে গান গাইতে গাইতে এসে বসে গাড়িতে। ঠিক তখনই কোথা থেকে হন হন করে হেঁটে আসছে। গাড়িতে বসলো নীলা, মুখে একরাশ রাগ। সাব্বির এক পলক নীলার দিকে তাকিয়ে বলে, ম্যাম কোথায় যাব? বাসায় চল দ্রুত। তার বাচ্চাগুলোর এতে বড় সাহস, আমাকে টেস্ট করে। ওদের আমি খুন করে ফেলবো। সাব্বির দ্রুত গাড়ি চালাতে শুরু করে। রাত 11টা এমন সময় ওপরতলা থেকে হুঙ্কারের শব্দ শুনে পিচ্চু আর সাব্বির দুজনেই ভয় পেয়ে যায়। পিচ্চু তো ভয়ে সাব্বিরকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, ভাইয়া, এমন ভয়ঙ্কর কণ্ঠ কার? নীলা ম্যামের বাবা রাশিদ শিকদার সাহেবের। এখন চুপ করে শুয়ে পড়,
না জানি কি হয়। সাব্বিরের কথা বলার মাঝেই দরজায় কেউ জোরে ধাক্কা মারে। সাব্বির দ্রুত উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখে রাশেদ শিকদার অগ্নিমূর্তি নিয়ে দাঁড়িয়ে আছেন। সাব্বিরের ভয়ে গলা শুকিয়ে আসে, ভাঙা ভাঙা গলায় বলে, স্যার কিছু বলবেন? তুই থাকতে আমার মেয়েকে ওই কুত্তার বাচ্চাগুলো ইফটিজিং করলো কীভাবে বল শালা? আমি তখন ছিলাম না স্যার। নিলামে আমার তার বান্ধবী আমাকে মেরে ফেলে গিয়েছিল বটতলায়। কি তোকে মেরে ফেলে গিয়েছিল নীলা? তাহলে তোরা একসাথে ফিরলি কি করে বল? আমি জানি না স্যার, নিজের হুঁশ ফিরলে দেখি বন্ধুদের পাশে শুয়ে আছি আমি। তারপর হালকা কিছু খেয়ে গাড়িতে উঠতেই নীলা ম্যামের কোথা থেকে যেন হন করে এসে গাড়িতে বসলো। আজ তোকে কিছু বললাম না, এরপর থেকে নীলার পাশ দিয়ে যদি তুই নড়িস তোকে খুন করে ফেলবো। আর হ্যাঁ, ওই আকাশ নামের ছেলে সমস্ত ডিটেলস আমাকে দিবি। কালকের মধ্যে ওর কলিজা আমি ভুনা করে কুত্তাকে খাওয়াবো। কথাটা বলে রাশেদ শিকদার চলে যায়। সাব্বিরও হাঁপ ছেড়ে বাঁচে। আর দরজা লাগাতে যাবে অমনি কোথা থেকে নীলা দৌড়ে এসে দরজায় লাথি মেরে সাব্বিরের গলা টিপে ধরে বলে, এই চাকরের বাচ্চা, তোকে আমি মেরেছি সেটা তুই বাবাকে বলতে গেলি কেন? তোকে বলেছিলাম না বাবাকে এসবের কিচ্ছু না বলতে? আমি অত কিছু জানি না ম্যাম। তিনি আমার কাছে জানতে চেয়েছিল আমি কেন আপনার পাশে ছিলাম না। আমি সত্যি সত্যি বলে দিয়েছি। এখন আপনি যা করেছেন স্যার জিজ্ঞেস করলে বলে দিবেন। নীলা সাব্বিরকে পরপর কয়েকটা থাপ্পড় মেরে বলে, আজকের পর তোর মুখে যদি আর একটা টু শব্দ শুনি তোকে খুন করে ফেলবো ড্রাইভারের বাচ্চা। আর হ্যাঁ, তোর সাথে তোর ওই পিচ্চুকেও পুঁতে ফেলবো। কথাটা বলে নীলা হনহন করে চলে যায়। সাব্বির নিজেও দরজা লাগিয়ে ঘুমোতে যাবে অমনি পিচ্চু টিপটপ চোখে তাকিয়ে বলে, ভাইয়া এক কাজ করি, চলো আমরা এখান থেকে চলে যাই, এর চেয়ে ভালো জায়গায় চাকরি পাবে তুমি। না রে, সে সম্ভব না। এই বাড়ির কর্তা মানে রাশেদ শিকদার সাহেবের কাছে আমি অনেক ঋণী। তোর মতন আমারও বাবা মার পরিচয় ছিল না। ছোটবেলায় তিনি আমার রাস্তা থেকে তুলে এনে এখানে রেখেছে, পাশাপাশি পড়িয়েছে। এখন বল কি করে তোকে আমি ছেড়ে যাই? তাই বলে ওই নীলা ম্যামের গালি আর মার খাবে তুমি? আমার দেখতে অনেক কষ্ট হয় ভাইয়া। ওসব বাদ দে না, চল ঘুমাই। আগামীকাল আবার পরীক্ষা আছে বুঝলি। সাব্বির পিচ্চুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল সকাল পিচ্চি চা বানিয়ে বেরিয়ে যায়। সাব্বিরও গাড়ি ধুয়ে মুছে গ্যারেজ থেকে বের করে অপেক্ষা করতে থাকে নীলার জন্য। এমন সময় রাশেদ শিকদার সাব্বিরের সামনে এসে বসে। কিরে, তোকে গতকাল রাতে যা বলেছিলাম মনে আছে তো? জি জি স্যার, মনে আছে। ওর সমস্ত ডিটেলস আমার চাই। কুত্তার বাচ্চাকে আমি টুকরো টুকরো করতে না পারলেও হাড্ডিগুলো ভেঙে ফেলবো। বলছিলাম কি স্যার, ওদের সাথে না লাগতে গেলে হয় না। ওরা আসলে ভীষণ বড় মস্তান। তাছাড়া আকাশের বাবা এখনকার এমপি। তার ছেলেকে এখন যদি আপনি কিছু করেন সে কি আপনাকে ছেড়ে দেবে? এমন সময় রাশেদ শিকদার সাব্বিরের সামনে এসে বলে, তুই দেখি আজও চিনলি না আমায় সাব্বির? এত বছর আমার বাসায় আসিস অথচ আমাকে চিনিস না। না মানে? এসব মানে বাদ দে। শোন, এত বড় কোম্পানির মালিক এবং বাজার এমনি এমনি ধরে রাখতে পারেনি। আমার শিকড়ের জোর বিশাল। ব্যবসা টিকিয়ে রাখতে মাসে 1000 কোটি টাকা ভাগ দিতে হয় বড় বড় গুন্ডা থেকে শুরু করে মন্ত্রীদের। বুঝেছি স্যার, তবুও। ব্যাস, আর একটা কথাও না। তোকে যা বলছি তাই করবি, এর বেশি কথা বলবি না। ওই শালাকে আমি টুকরো টুকরো করব। হ্যাঁ, তাই করব এবং এটাই ফাইনাল। কথাটা বলে চলে যায় শিকদার সাহেব। তার কিছুক্ষণ পরেই নীলা এসে গাড়িতে বসে সাব্বিরকে বলে, কি রে ড্রাইভারের বাচ্চা, এত সময় বাবার সাথে কি নিয়ে আলাপ করলি শুনি? না এমনি ম্যাডাম। ভুলেও যদি বাবাকে বলে দিস রাতে আমি তোর ঘরে গিয়ে তোকে মেরেছি, তবে মনে আছে তো কি করব আমি? জি। এখন গাড়ি স্টার্ট দে, কলেজের সময় হয়ে গেল। আজ ওই আকাশের বাচ্চার একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো। আমাকে একা পেয়ে ইফটিজিং এর মজা হাড়ে হাড়ে বুঝবে। নীলার কথা শুনে সাব্বির আমতা আমতা করে বলে, ম্যাম বলছিলাম কি দরকার ওদের সাথে লাগতে যাওয়ার? আপনি তো জানেনই আকাশ কেমন। শোন, আমি তোর মতো ভীতু নই। ওকে আজ পুরো ক্যাম্পাসের সামনে জুতো খুলে মারবো। যদি না মারতে পারি, আমার নাম নীলা নয়। আপনাকে আমি বুঝাতে পারবো না ম্যাম, বোঝানোর ক্ষমতাও আমার নেই।
আমি সামান্য একজন ড্রাইভার। তবে এইটুকু বলি ওদের সাথে লাগতে গেলে আপনার নিজেরই ক্ষতি হবে। আবার আঙ্কেল নিজেও পাগল হয়ে গেছে, আকাশের হাড্ডি ভাঙবে। এই তুই দেখি বেশ বকবক করছিস। আকাশ তোর কে শুনি? আকাশের দালালি করছিস কেন? তুইও তলে তলে আকাশের দলের না তো? ম্যাম, আমি কোনো দালাল নই, জাস্ট আপনাকে সত্যিটা জানাচ্ছি। আমি জানি আকাশ কতটা খারাপ, ও কি করতে পারে আপনার ধারণা নেই। সকাল সকাল মাথা গরম করাবি না, বুঝলি? তোকে এমনিতে সহ্য করতে পারি না আমি, তার ওপর তোর এত বকবক। আকাশের পাওয়ার আছে কোথায় জানিস? ওর বাবা এমপি, আর বাকিটা আর কি বলতে হবে? ওর বাবা এমপি আর আমার বাবা এই পুরো শহরের সবচেয়ে বড় লোক। টাকা দিয়ে সব কিনে নেব। সাব্বির নীলার কথায় সামান্য মাথা নাড়িয়ে গাড়ি নিয়ে কলেজ গেটের দিয়ে ঢুকতে নেবে অমনি সামনে থেকে কেউ একজন বিশাল বড় পাথর ছুঁড়ে মারে গাড়ির কাচের ওপর। ঘটনাটা এত দ্রুতই ঘটে যে গাড়ির কাচ ভেঙে পাথরটা সরাসরি সাব্বিরের বুকের ওপর সজোরে আঘাত করে। পাথরের সাথে গাড়ির ভাঙা কাচের টুকরোগুলোও ঢুকে যায় সাব্বিরের বুকের মাঝে। সাব্বিরের চোখ দুটো বন্ধ হয়ে আসতে শুরু করে। নিভে যেতে থাকে স্বপ্নের প্রদীপ। সম্পূর্ণ চোখ বুজে ফেলার আগে একটা মেয়েলি চিৎকার ভেসে আসে সাব্বিরের কানে। সাব্বির! হসপিটালের বেডে নিস্তেজ হয়ে শুয়ে আছে সাব্বির। দুই হাতে দুটো ক্যানেলার আর পুরো বুক জুড়ে সাদা কাপড়ের ব্যান্ডেজ। টিপ টিপ করে চোখ মেলে তাকায় সাব্বির। কেউ নেই পাশে। উঠে বসতে চেষ্টা করতে গিয়েও থেমে যায়। মনে হতে থাকে ওর বুকের ওপর যেন কয়েক মণ ওজনের পাথর চেপে রয়েছে। অসহায় হয়ে আবারও আগেই মতো শুয়ে পড়ে, অপেক্ষা করতে থাকে কারো আগমনের। কিন্তু হতাশ হতে হয় সাব্বিরকে। কারো আসার নামগন্ধ নেই দেখে চোখটা বুজে ফেলতে নেবে অমনি দরজা খুলে কারো আগমনে সাব্বির ঘাড় ফিরিয়ে সেদিকে তাকায়। আবির দাঁড়িয়ে। আবির চমকে যাওয়ার মতো লাফিয়ে ওঠে, সাব্বিরের কাছে ছুটে আসে, কান্না জড়িত কণ্ঠে বলে, তোর জ্ঞান ফিরেছে বন্ধু? ধুর বেটা, জ্ঞান না ফিরলে কি এমনি এমনি কথা বলি? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। আসলে আমি কি বলবো ভেবে পাচ্ছি না। অত উত্তেজিত হবে না, রিল্যাক্স মুডে বলো। আমি হসপিটালে এলাম কি করে? আমি তো ভেবেছিলাম মরে গেছি। ওসব মুখে আনিস না বন্ধু। আমি ভেবে পাচ্ছি না আকাশ কেন তোকে মারতে গেল। তোর সাথে তো ওর কোনো শত্রুতা নেই। আমার না থাকলেও নীলার সাথে আছে। সেদিন নীলা আমাকে মেরে ওর বান্ধবীর সাথে চলে গিয়েছিল না? সেদিন কোনো এক সময় নাকি নীলাকে আকাশ ইপটিজিং করে, আর তখন থেকেই ঝামেলা। সালা, ওদের দুজনের চক্করে আজ আমি মরতে বসেছিলাম। যাক, বাদ দে। একদিনের মধ্যে তোর হুঁশ ফিরেছে, আলহামদুলিল্লাহ। পিচ্চুর কান্না দেখলে তুই যে কি করতি। আর ম্যাডাম? ওর আবার কান্না তোকে গাড়িতে রেখে ছুটে পালিয়েছিল। ভাগ্য ভালো আমি ওই সময় কলেজের গেটে ঢুকেছিলাম। ও আমাকে দেখতে একবারও আসেনি। এসেছিল, তবে হসপিটালে ঢুকে তোকে দেখে যায়নি। হসপিটালের গেটে আমাকে দেখে একটা 1000 টাকার বান্ডিল দিয়ে চলে গেছে, আর বলে গেছে লাগলে আরও দেবে। বাহ বাহ, টাকার বেশ গরম দেখছি। তা আমার কি এভাবে শুয়ে থাকতে হবে নাকি উঠে চলাচল করতে পারবো? আপাতত এভাবেই 1 সপ্তাহ থাক। তোর ভাগ্য ভালো বুকের বাতাগুলো ভাঙেনি, শুধু কাঁধের ছোট টুকরোগুলো দিয়ে ক্ষত হয়েছে। যাই হোক, পিচ্চুকে দেখে রাখিস, পাগলটা না জানি কি করেছে। আচ্ছা, এখন আমি বাসায় চলে যাব রে। গতকালও বাসায় যায়নি। মা আর বোন হয়তো ভীষণ চিন্তা করছে। আচ্ছা যা, তবে আমার না ক্ষুধা পেয়েছে, কিছু খাবার কিনে দিতে, তারপর না হয় যাস। টেবিলের পাশে দেখে অনেক কিছু এনেছি, খেয়ে নিস। আর আমি যাওয়ার সময় পিচ্ছুটাকে এখানে পাঠিয়ে দেব। ঠিক আছে। আবির চলে যায়। সাব্বিরও শরীর এলিয়ে দেয় বিছানায়। খানিকক্ষণ পর আবারও কারো প্রবেশের শব্দে সাব্বির ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে রাশেদ শিকদার আর তার মেয়ে নীলা এসেছে। সাব্বির উঠতে গিয়েও থেমে যায়, হাসি মুখে বলে, আরে স্যার, আপনি এসেছেন? হ্যাঁ, তুই অসুস্থ আর আমি আসবো না তা কি হয় বল? এই মেয়েটাও হয়েছে বেবা টাইপের। তোর সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে
অথচ একটা বারের জন্য আমাকে বলেনি। দুদিন মনমরা হয়ে বসেছিল, আজ একটু আগে চেপে ধরতেই তোর কথা বলল। না স্যার, তেমন কিছু হয়নি, অল্পের জন্য রক্ষা পেয়েছি। তা তো দেখছি। এখন বলতো, কে তোকে পাথর মেরেছিল? তোর মতো ছেলের শত্রু আছে বলে আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় এটা আকাশের কাজ স্যার। নীলা ম্যাডামের সাথে ঝামেলার কারণে হয়তো ভয় দেখাতে চেয়েছিল। মাঝ থেকে আমি ফেঁসে গিয়েছি হসপিটালে, ভাগ্য ভালো বেঁচে গেছি। হ্যাঁ, তাই হবে হয়তো। আমিও ওর খোঁজ নিতে শুরু করছি। তোর কোনো চিন্তা নেই, তুই সুস্থ হলেই দেখবি ওকে আমি জেলে ঢুকিয়ে দিয়েছি। এই না স্যার, দয়া করে এসব করতে যাবেন না। আপনি ধারণা হয়তো পেয়েছেনও কেমন। আপনি বরং নীলা ম্যাডামকে বলুন তার থেকে দূরে থেকে এড়িয়ে যেতে। আপনাকে আবারও বলি, সে কিন্তু এমপির ছেলে। মাথা গরম করাবি না সাব্বির। নীলা আমার একমাত্র মেয়ে, আমার কলিজার টুকরা। ওকে কেউ ইপটিজিং করবে আর আমি ছেড়ে দেব? কখনো নয়। ওকে ওর প্রাপ্য শাস্তি মিটিয়ে দেব। কথাটা বলে রাশেদ শিকদার বেরিয়ে যান। সাব্বিরও চোখ বুঝতে নিবে অমনি নীলা বলে ওঠে, শালা আমার জন্য তোর এই অবস্থা। কি মনে করে যে বাবাকে ওসব বলতে গিয়েছিলাম? আরে না ম্যাডাম, সমস্যা নেই, গরিব মানুষ আমি। আমাকে মেরে ওরা যদি শান্তি পায়। যাই হোক, আপনার টাকা কি খুব বেশি হয়ে গেছে? মানে? মনে যখন খুশি যেখানে সেখানে 1000 টাকার নোট উড়ান। বলি, বাবার টাকা খরচ করতে হয়তো কষ্ট লাগে না, একবার নিজে 1000 টাকা রোজগার করে দেখুন না কেমন লাগে। এই শোন, তোকে জ্ঞান দিতে হবে না আমাকে। যাই হোক, তোকে দেখতে এসেছিলাম, কেমন আছিস? মনে হচ্ছে এখন বেশ সুস্থ। হসপিটালে আরো 3 দিন রাখবে, তারপর বাসায় ফিরে যাস। আমি চললাম। নীলা বেরিয়ে যায় আর একটু পর পিচ্চু টিপটিপি পায়ে কেবিনে এসে সাব্বিরের পাশে দাঁড়িয়ে বলে। ভাইয়া, সাব্বির চোখ বন্ধ করা অবস্থাতেই বলে, বল। তুমি বুঝলে কি ভাবে আমি এসেছি? তুই গাধা নাকি রে? এসে আমার পাশে দাঁড়িয়ে ভাইয়া বলে ডাকলি, আবার জিজ্ঞেস করিস বুঝলাম কি করে? তুই ছাড়া আমাকে আর কেউ ভাইয়া ডাকে নাকি শুনি? তাই তো আমি কি বলি না বলি। তা ভাইয়া, এখন কেমন বোধ করছো? ভালো। তুই গত রাতে খেয়েছিস কিছু? মুখ দেখে মনে হচ্ছে এখনো দানা পানি কিছুই পেটে পড়েনি। তোমাকে ছাড়া আমি কোনো দিন খেয়েছি ভাইয়া? বুঝেছি। ওই যে টি টেবিলের উপরে খাবারের প্যাকেট, ওগুলো নিয়ে আয়, দুজনে খেয়ে ফেলি, ক্ষুধা পেয়েছে খুব। তোমার সব সময় ক্ষুধা লাগে ভাইয়া? এই অবস্থাতেও খাই খাই করেছো? আমার তো খিদেই পাচ্ছে না। চুপ কর আর খা। কথাটা বলে পাউরুটি আর কলায় কামড় বসিয়ে দেয়। পিচ্চু ফ্লাক্স থেকে গরম গরম দুধ চা গ্লাসে ঢেলে নিজেও খেতে থাকে। দেখতে দেখতে দিনগুলো কেটে যায়। বর্তমানে সাব্বির অনেকটা সুস্থ। গ্যারেজে নতুন মডেলের গাড়ি এসেছে, আগের গাড়ি আর নেই। নতুন গাড়ির চাবি হাতে ফুরফুরে মেজাজে গাড়ির ড্রাইভিং সিটে বসে স্টার্ট দিতে নিবে অমনি নীলার আগমন। কোনো কথা না বলেই গাড়িতে উঠে হুকুম ছাড়ে, এই দ্রুত কলেজে চল, আজ শালা ওই আকাশকে উচিত শিক্ষা দেব। আহ ম্যাম, আপনি এখনো আকাশকে নিয়ে পড়ে আছেন। কতবার বলবো বলুন তো? ওর কথা ভুলে যান। ও কেমন তা তো বুঝছেনই। তুই চুপ কর। ওর বলা কথাগুলো আমাকে এখনো ধীরে ধীরে কষ্ট দেয়। বলে কিনা আমাকে এক রাতের বিছানার সঙ্গী হিসেবে চায়। এক রাতের রেট কত আমার? ম্যাডাম শান্ত হন, এভাবে ওপেনলি কিছু করা যাবে না। যা করতে হবে প্ল্যানিং করে। তাছাড়াও আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার আগেই দেখবেন ওকে কেউ টপকে দিয়েছে। কে টপকে দেবে? ওর বাপের যত শত্রু টত্রু 1000টা মানুষেরও নেই। যাই হোক, আকাশকে কিছু বলবেন না ম্যাম, আমি আর হসপিটালে যেতে চাই না। নীলা খানিকটা ভেবে বলে, ঠিক আছে, তাহলে কলেজে যাব না। চল বাবার অফিস থেকে ঘুরে আসি। নীলা খানিকটা ভেবে বলে। সাব্বির গাড়ি চালাতে শুরু করে। 30 মিনিট পর রাশেদ শিকদারের অফিসের সামনে এসে গাড়ি থামতেই নীলা নেমে যায়। সাব্বিরও গাড়ির পার্কিং করে গাড়িতে বসে থাকে। এমন সময় নীলা পেছন ফিরে তাকিয়ে বলে, ওই চাকরের বাচ্চা, তুই আবার গাড়িতে বসে থাকলি কেন? আয় ভেতরে আয়। আমি কি করব গিয়ে ম্যাডাম? আপনি যান, আমি বসে আছি। না, তুইও আয়।
বলা যায় না আবার কে না কে তোর ওপর পাথর ছুঁড়ে মারে। কথাটা বলে নীলা হেসে ওঠে আর সাব্বির অপলক নীলার হাসির দিকে তাকিয়ে বেরিয়ে আসে গাড়ি থেকে। রাশেদ শিকদারের অফিস রুমে নীলা আর সাব্বির বসে আছে। নীলা বারবার ওর বাবার সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি ভীষণ চিন্তায় মাথা চেপে বসে আছেন। নীলা আর থাকতে না পেরে হনহন করে ওর বাবার পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, বাবা, আমি তোমাকে কিছু বলতে চাইছি, আর তুমি এভাবে মাথা চেপে বসে আছো কেন? রাশেদ শিকদার মাথা তুলে হাসতে চেষ্টা করতে গিয়েও থেমে যায়। গভীর চাহনিতে এক পলক মেয়ের চেহারার দিকে তাকিয়ে চোখটা নামিয়ে নিয়ে বলে, কোম্পানির ভীষণ লস হয়ে গেছে রে মা। আজকের দিনের পর দিন ফাঁকি দিয়ে ম্যানেজার হিসাবে গরমিল করেছে, আর এই গরমিল করে না হলেও কয়েকশো কোটি টাকা সে হাতিয়ে নিয়ে দেশ ত্যাগ করেছে। কি বলছো তুমি এসব বাবা? তোমার মতো কড়া একজন এমডির চোখে ফাঁকি দিয়েছে সামান্য এক ম্যানেজার? না রে মা, এখানেই তো আসল পেঁয়াজ আছে, যা আমি নিজেও প্রথমে বুঝিনি, এখন সব পরিষ্কার। খুলে বলো তো বাবা। আমার অফিসের শেয়ারের 60% আমার, বাকি 40% কয়েকজন শেয়ার হোল্ডারের। আর এই শেয়ার হোল্ডারেরাই ম্যানেজারকে লোভ দেখিয়ে হিসাবে গরমিল করিয়েছে, সাথে কোম্পানির লস করে তারা নিজেদের পকেটে কোটি কোটি টাকা ঢুকিয়েছে। বর্তমান ওরা আমার নামে টাকা আত্মসাতের মামলা করতে প্রস্তুত। আমার কাছে সব প্রমাণ থাকলেও আমি অসহায় রে মা। শেষে না কোম্পানিকে নিলামে তুলতে হয়। সাব্বির এতক্ষণ সব কথা শুনছিল মনোযোগ দিয়ে। বাবা মেয়ের কথা শেষ হতেই সে বলে, স্যার, এখানে কোম্পানি নিলামে ওঠার কোনো প্রশ্নই আসে না, কেননা আপনার মালিকানা 60% শেয়ার, আর বাকি 40% যাদের, তাদেরকে আপনি চিনলেই এই মুহূর্তে নিজের অফিস থেকে বিতাড়িত করতে পারেন। এই ক্ষমতা আপনার আছে। হ্যাঁ আছে, তবে তাদের সেই শেয়ার আমাকে অধিগ্রহণ করতে হবে টাকা দিয়ে, যা এখন নেই। তবে তাদের দাবি 2 মাসের মধ্যে তাদের শেয়ারের টাকা তাদের ফিরিয়ে দিতে হবে, নয়তো মামলা করবে। এইটা তো ইজি স্যার, ওভার টাইম করতে বলুন এবং নিজেও ম্যানেজার হিসেবে সব কিছু খতিয়ে হিসাব করুন। ব্যাস, আশা করি আপনি সব পাওনা চুকিয়ে দিতে পারবেন। শোন সাব্বির, তুমি যত সহজে বলছো তত সহজ নয়। আমি অর্থনীতি আর হিসাব বিজ্ঞানীর ছাত্র স্যার, এসব না বুঝলে বুঝবোটা কি আমি? তাহলে এক কাজ করো, তুমি ড্রাইভারের চাকরি ছেড়ে অফিসের ম্যানেজার হয়ে যাও। আর মা নীলা, তুইও আমাকে হেল্প কর, না হলে আমি নিতে পারবো না এসব একা। আচ্ছা বাবা, করব, কিন্তু তাই বলে তুমি এই শালার ড্রাইভারকে ম্যানেজার বানাবে? আমি তো ড্রাইভার হিসেবে আছি কৃতজ্ঞতার কারণে, না হলে কি আমার কোনো ইচ্ছে ছিল নাকি মাস্টার্স হিসেবে হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র থেকে টপার হয়ে গাড়ি চালানো? সাব্বির, বাদ দাও তো এসব। নীলাকে এসব বলতে হবে না, তোকে যা বলছি কর। এখন চাইলে আজই অফিসে বসে যা, আমি একটু ওই এমপির পুত্রের খবর নিয়ে আসি। আবার এমপির পুত্র মানে ওই আকাশের খবর নিতে যাচ্ছেন স্যার? হ্যাঁ, ওর ব্যবহারটা না করে শাস্তি পাচ্ছি না, ওকে মেরে টুকরো টুকরো করতে ইচ্ছে করছে। স্যার, আগে অফিস তো সামলান, তারপর না হয় ওসব ভাববেন। ওরা রাজনীতির প্যাচ খুব ভালো বোঝে। এই সময় ওদের সাথে লাগতে গেলে আপনারও শেয়ার হোল্ডারের সাথে মিলিত হয়ে বড় ক্ষতি হবে। তাই বলে আমার মেয়েকে বিছানায় চাওয়া কুত্তার বাচ্চাকে আমি দিব্যি হেঁটে বেড়াতে দেখব? তুই বুঝতে পারছিস না এটা বাবা হিসেবে কতটা লজ্জার। আপনাকে কিছু বলতে চাচ্ছি না স্যার, আপনার যা ভালো মনে হয় করুন, আমি এসবের মধ্যে নেই। সে আমি জানি, তুই হলি ভিতর ডিম, যা কাজ শুরু কর, আমি একটু রেস্ট নেই। গত কয়েকদিন শান্তিতে ঘুমাতে পারিনি টেনশনে, এখন টেনশন তোদের মাথায় ট্রান্সফার করে দিয়েছি। ব্যাস, এখন একটা শান্তির ঘুম হলেই হয়। ম্যাম, আমি তবে ম্যানেজারের রুমে গেলাম। যা, তোকে আমার সহ্য হয় না। এখন না হলেও সামনে ঠিকই হবে। কি বললি? কিছু না। সারাদিন অফিসে বিরামহীন কাজ শেষে বাসায় আসতে আসতে রাত 10টা বেজে যায়। গাড়িটা গ্যারেজে রেখে নিজের ঘরের থেকে পা বাড়ায় সাব্বির। এমন সময় কিচেন থেকে খুটুর খুটুর শব্দ পেয়ে সেদিকে উকি দিতেই সাব্বির দেখে পিচ্চু রান্না করছে। কিরে পিচ্চু, তুই কিচেনে কি রান্না করিস? গত কয়েকদিন হলো ভাইয়া চা বিক্রি বাদ দিয়েছি। এখন আমি একটা হোটেলে রাঁধুনি হেল্পার হিসেবে আছি।
বাহ, তাই নাকি? তা এখন কি করছিস সেটা বল। কিছু টাকা ছিল ভাইয়া আমার কাছে, সেটা দিয়ে বাসমতি চাল আর খাসির মাংস কিনে এনেছি। মানে মটন কাচ্চি রান্না করছিস তুই? হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে টেবিলে বসো, এই হয়ে গেল বিলে। হ্যাঁ আসছি। আর শোন, আমি এখন মস্ত বড় কোম্পানির ম্যানেজার, বুঝলি? সত্যি? থাক, আসছি। সাব্বির আর পিচ্চু পেট ভরে কাচ্চি খেয়ে নিলেও আরও দুজনের কাচ্চি পাতিলেই থেকে যায়। সাব্বির সেগুলো দেখে বলে, পিচ্চু, জম্পেশ রেঁধেছিস তুই, একদম রেস্টুরেন্টের বড় বাবুর্চিও ফেল। এক কাজ কর, যেগুলো পাতিল আছে সেগুলো প্যাকেট করে নীলা আর স্যারকে দিয়ে আসি। পিচ্চু উঠতে যাবে তার আগেই দরজায় কেউ নক করে। সাব্বির উঠে গিয়ে দরজা খুলতেই দেখে নীলা দাঁড়িয়ে। কিরে চাকরের বাচ্চা, তোদের ঘর থেকে এত সুন্দর কাচ্চির গন্ধ আসছে কোথা থেকে? তুই আবার কাচ্চি কখন কিনবি? চাকর বলবেন না এখন আর, একদম। আমি আর চাকর নই, আমি এখন ম্যানেজার। এক চুপ, বেশি বকবক করবি না। তুই এখন আমার চাকর, সাথে ড্রাইভারও। সে যাই হোক, কাচ্চি পেলি কই? পিচ্চু এখন একটা মস্ত বড় রেস্টুরেন্টের রাঁধুনি হেল্পার। বুঝেছি, সেখান থেকে চেয়ে এনেছে বুঝি বেঁচে যাওয়া পাতিলের অবশিষ্ট খাবার। তোদের দ্বারা এগুলোই সম্ভব। আপনারা বড়লোক বলেই এত বড় মাফিজ, পুরো কথা না শুনে আগেই বকবক করে। শুনেন, পিচ্চু ওই রাঁধুনি থেকে রান্না শিখেছে আর আজ নিজেই রাঁধছে। আসুন, গরিবের ঘরে আপনাকে স্বাগত। আরও অনেক আছে, খেয়ে দেখুন, ফ্যান হয়ে যাবেন ওর। খেতাম না, তবে এখন অনেক রাত হয়ে গেছে, রেস্টুরেন্ট হয়তো বন্ধ। চল দেখি, আজ তোদেরটাই টেস্ট করি। আমি আবার কাচ্চি ডাইন ছাড়া খাই না। পিচ্চু, প্লেট নিয়ে আয় তো, কাচ্চি নীলা ম্যাম খাবে। বলতে দেরি পিচ্চু আসতে দেরি করেনি। নীলা ঘৃণ করতে করতে এক লোকমা মুখে দিতেই চমকে ওঠে। অবাক আর বিস্ময়কর চাহনিতে পিচ্চু আর সাব্বিরের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলে, এগুলো এই পিচ্চু রেঁধেছে? জি। আহ, এত এত টেস্ট! আমি কখনোই এমন স্বাদের কাচ্চি খাইনি। লবণ, ঝাল সব দিক দিয়ে পারফেক্ট। ও আমি জানি ম্যাডাম, আপনি খেতে থাকুন। নীলা আর কিছু না বলে খেতে থাকে গপ গপ করে। আর নীলার খাওয়া দেখে পিচ্চু সাব্বির মিটমিটি হাসে। ক্যাম্পাসের আমতলায় সাব্বির, রাফি আর আবির বসে আড্ডা দিচ্ছে। এমন সময় রাফি বলে, কি রে সাব্বির, শুনলাম তোকে নাকি আকাশ ওর লোক দিয়ে পাথর মেরেছিল। 1 মাস হসপিটালে ছিলাম, আর তুই শালা দেখতেও যাসনি আমায়। তুই তো জানিস ছোট একটা চাকরি করি, এই চাকরি ছেড়ে কোথাও যেতে পারছি না। এই বাসিটি শেষেই আবার চাকরিতে যাব, সেখানেই সারাদিন কেটে যায়। ও না গেলে কি হবে, আমি তো গিয়েছিলাম। আর শোন, কিছু টাকা বেঁচে গিয়েছে, ওসব কি করব? রেখে দে, কোনো এক সময় কাজে লাগবে। শোন, আমি এখন নীলাদের কোম্পানির ম্যানেজার। বলিস কি, ড্রাইভার থেকে সোজা ম্যানেজার? তোর কপাল দেখি খুলে গেল। খেলেনি রে ভাই, চেষ্টা করেছি, তবে পেয়েছি। শোন, আমি আসছি, আর ক্লাস করার ইচ্ছে নেই। তুই টপার বয়, ক্লাস করো কি না, এবার তুই ফার্স্ট হবি, নো টেনশন। সাব্বির হি হি হি, তাই না, আচ্ছা উঠি। সাব্বির উঠতে নিবে অমনি কয়েকটা মস্তান টাইপের ছেলে পেলে এসে সাব্বিরদের সামনে দাঁড়ায়। সাব্বির ছেলেগুলোর দিকে তাকিয়ে চিনে ফেলে এরা এমপির ছেলে আকাশের লোক। সাব্বির ভয়ার্ত চেহারায় সবার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে হঠাৎ তোরা আমার সামনে? আমার তো সময় নেই, আমার অফিসে যেতে হবে। মাথা গরম করাস না সাব্বির, তুই আমাদের সাথেই পড়িস বলে গায়ে হাত দিচ্ছি না। চুপচাপ চল, নয়তো গুলি করে খুলি উড়িয়ে দিব। আর তাছাড়া এত তাড়াতাড়ি পাথরের আঘাত ভুলে গেলি? না, ভুলিনি। চল, এক্ষুনি আমি যাচ্ছি তোদের সাথে। মুখোমুখি দাঁড়িয়ে আছে সাব্বির আর আকাশ, দুজনেই একই ব্যাচের হলেও দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। একজন চপার বয়, আরেকজন শহরের টপ মস্তান বখাটে। সিগারেটের লম্বা একটা টান দিয়ে সাব্বিরের দিকে আর চোখে তাকিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে আকাশ বলে ওঠে, শুনেছিস তো, তোকে আমি মেরেছিলাম। না, শুনিনি, তবে আন্দাজ করেছিলাম এটা তোরই কাজ। হ্যাঁ রে, এটা আমারই কাজ। বেচারি নীলাকে ওই পাথর মারতে চেয়েছিলাম, পরে ভাবলাম ওর এত সুন্দর শরীর,
এই পাথরের আঘাতে ক্ষত হলে যখন ওকে তুলে নিয়ে গিয়ে খাবো তখন মজা পাবো না, তাই ভাবলাম তোকেই মেরে দেই। কিন্তু ভাই আমাকে মেরে কি হলো? জানিনি আমার বাবা মা কেউ নেই, এতিম আমি। জানি রে জানি, সেই কারণেই গুলি করিনি। শোন, তোকে মেরেছি একটা কারণে, ওই সুন্দরী ফুলটুসিকে একটু ভয় দেখাতে। এখন রোজ শালিক হুমকি দেই আর নোট চাই, বুঝলি? কিন্তু শালিক দেয় না। ভাবছি ওকে এবার তুলে আনবো আর ঠিক এখানেই ফেলে আদর করব। ছি, এসব বলতে তো লজ্জা করে না? কিসের লজ্জা সাব্বির? পুরুষদের লজ্জা আছে নাকি শুনি? যা যা ভাগ তুই। তুই শালা কাপুরুষ ভেবেছিলাম তোর সাহায্য ওকে অক্ষত অসহায় তুলে আনবো, কিন্তু হবে না, তুই যা। সাব্বির আকাশের দিকে কটমট চোখে তাকাতে গিয়েও শান্ত চাহনিতে ওর চেলাপেলার দিকে এক পলক তাকিয়ে কলেজের পেছনের জঙ্গলের মাঝ থেকে বেরিয়ে আসে। গাড়ি পার্কিং করার জায়গায় এসে দেখে নীলা আগে থেকেই গাড়িতে বসে আছে। সাব্বিরও গাড়িতে বসে মুখটা গোমরা করে গাড়ি স্টার্ট দিতে যাবে, অমনি নীলা বলে, কিরে ড্রাইভার, আজ তো চেহারায় হাসি নেই কেন? আকাশ ওর লোকদের দিয়ে তুলে নিয়ে গিয়েছিল জঙ্গলে। কি, ওর এত বড় সাহস? ওখানে তুলে নিয়ে গিয়ে আপনাকে কিভাবে কোথায় ধর্ষণ করবে তার বর্ণনাও দিয়েছে ও। ভেবেছিল আপনাকে আমরা। বাকিটা বলার আগেই নীলা সজোরে সাব্বিরের গালে থাপ্পড় মারতে থাকে। থাপ্পড়ে থাপ্পড়ে সাব্বিরের গাল লাল টকটকে হয়ে যায়। তবুও নীলা থামছে না দেখে সাব্বির নিরুপায় হয়ে থাপ্পড় হজম করতে থাকে। এক পর্যায়ে নীলা থামে, গাড়ির মধ্যে গর্জে ওঠে সাব্বিরের গলা টিপে ধরে বলে, শুয়োরের বাচ্চা, তুই কি বললি একটু আগে? আমাকে ওই আকাশের বাচ্চা ধর্ষণ করতে চেয়েছে? জি। গাড়ি চালা দ্রুত, বাসায় চল। আজ এই শুয়োরের বাচ্চার একটা ব্যবস্থা না করে আমি ছাড়বো না। চিৎকার করতে করতে নীলার বাসায় যেতে যেতে ওর বাবাকে বলতে থাকে, বাবা, বাবা, কোথায় তুমি? সোফায় বসে নিউজ পেপার পড়তে থাকা রাশেদ শিকদার চোখ থেকে চশমাটি খুলে টি টেবিলের ওপর রাখতে রাখতে বলে, কি হয়েছে মা, এভাবে চিৎকার করছিস কেন? বাবা, ওই আকাশের বাচ্চার খুব সাহস বেড়ে গেছে। আজ আমার চাকরের বাচ্চাকে ডেকে নিয়ে গিয়ে কিভাবে আমাকে ধর্ষণ করবে তার বর্ণনা দিয়ে এসেছে। তুমি বাবা এক্ষুনি আকাশকে উচিত শিক্ষা দাও, নয়তো আমি এই মুখ আর দেখাবো না। রাশেদ শিকদার সাব্বিরের দিকে তাকিয়ে বলে, কিরে সাব্বির, নীলা যা বলছে তা কি সত্যি? জি স্যার, আকাশ আমাকে তুলে নিয়ে গিয়েছিল কলেজের পেছনে ভাঙা পরিত্যক্ত ভবনে, তারপর ওসব বাজে কথা বলেছে। কথাটা সাব্বির ভয়ে ভয়ে মাথা নিচু করেই বলে, কারণ ও চোখ না তুললেও অনুভব করছে রাশেদ শিকদার রেগে গেছেন, ভীষণভাবে রেগে গেছেন। এমন সময় হুট করে হুঙ্কার ছেড়ে তিনি বাসা থেকে বেরিয়ে যায়। রাত ৩টা, এখনও রাশেদ শিকদার বাসায় ফিরে আসেননি। ড্রয়িং রুমে বারবার অস্থিরভাবে পায়চারি করতে থাকে ও, আর বারবার নিজেই বলতে থাকে, কেন বাবা, কি ওভাবে বলতে গেলাম? বাবা তুমি ফিরে আসো প্লিজ, বাবা ফিরে আসো। ঘড়ির কাঁটা ৩:১০ ছুঁই ছুঁই। ঠিক তখনই সাব্বির বলে ওঠে, ম্যাডাম, আপনার বাবা মানে স্যারের যে লাইসেন্স করা পিস্তল আছে সেটা দেখুন তো ঘরে আছে কিনা। কেন, তুই কি করবি? আমার কেমন যেন অস্থির লাগছে, সব কিছু কেমন এলোমেলো। এক্ষুনি আমাকে বের হতে হবে, আর বের হওয়ার আগে নিজের সুরক্ষার জন্য ওই গুলিটা ভীষণ প্রয়োজন। তুই বের হবি? তোর মতো ভিতর ডিম এত রাতে বের হবে? মজা করার সময় এখন না ম্যাম, দয়া করে দ্রুত পিস্তলটা আনুন, বের হব। আর পিচ্চু, তুই এখানে নীলার সাথে থাকবি, ঠিক আছে? আচ্ছা। নীলা দ্রুত পায়ে ওর বাবার ঘর থেকে পিস্তল বের করে এনে সাব্বিরের হাতে দেয়। সাব্বির সযত্নে ম্যাগজিনের গুলিগুলো চেক করে লোড করে কোমরে পেছনে গুজে হাতের টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ে। হ্যাঁ, এই মহিন দেখ দেখ, বুড়ো শালা আমাকে মারতে এসেছিল খালি হাতে সেই দুপুরে। এ তো বস, এলাকার বড় ব্যবসায়ী, চলে না আজই আপনার ফুলটুসিকে খেয়ে দেন, তারপর আপনার এটো আমরা খাবনি। বলেছিলাম, কিরে রাশেদ শিকদার, তুই আমাকে মারতে এসেছিলি, জানিস না আমার বাবা এমপি, তোকে টুকরো টুকরো করে ফেলবে সে। এখন এখানে
লটকে থাক, আমি যাই তোর মেয়ের সুন্দর দেহ একটু আঁচড়ে খাইয়ে আসি। রাশেদ শিকদার হুঙ্কার ছাড়তে গিয়েও থেমে যায়। কপাল বেয়ে এখনো টপ টপ করে রক্ত পড়ছে, শরীরে একটুকু শক্তি নেই। তবুও অস্পষ্ট সুরে বলে, তোকে মেরে ফেলবো আমি। রাশেদ শিকদারের কথা বলা শেষ হতেই ছোপের আড়াল থেকে গুলি বর্ষণ হতে শুরু করে। নিখুঁত নিশানা আকাশে 2 হাত আর পা গুলিবদ্ধ করে দেয়, সাথে আকাশের চামচাগুলোও পালিয়ে যায়। ঠিক তখনই সাব্বির ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে রাশেদ শিকদারের বাঁধন মুক্ত করে দ্রুত সেখান থেকে সরে আসে। হসপিটালে বাবার পাশে বসে অঝোর ধারায় কাঁদছে নীলা। সামনে দাঁড়িয়ে দেখতে সাব্বির। রাশেদ শিকদার মেয়ের কান্না বারবার থামাতে চেষ্টা করেও ব্যর্থ হয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আর চোখে সাব্বিরের দিকে তাকিয়ে তিনি কিছু একটা ভাবেন। তারপর, কিরে সাব্বির, তুই হঠাৎ ওখানে এলি বলতো? তোকে আমি এখানে কল্পনাও করিনি। কখনো কখনো কল্পনার বাহিরেও অনেক কিছু ঘটে। সে যাই হোক, আপনাকে আমি বারবার বলছি স্যার, দয়া করে আকাশের পেছনে লাগতে যাবেন না। আপনি শুনছেন না আমার কথা? শোন, সব সময় মুখ বুঝে সহ্য করতে নেই, এতে অপরপক্ষের সাহস বেড়ে যায়, প্রতিবাদ করতে হয়। থাক, এমন কথা আপনার মুখে মানায় না। কি এমন প্রতিবাদ করলেন শুনি যে আপনার ম্যানেজার আপনার শত কোটি টাকা লোপাট করলো? আপনার শেয়ার হোল্ডাররা আপনাকে মালামালের ভয় দেখায়? রাশেদ শিকদার নুয়ে যায়, মাথাটা নিচু করে ভাবতে থাকেন কিছু। এমন সময় সাব্বির আবারও বলে, সবসময় একরোখা হলে চলবে না, ভাবতে হবে, পরিকল্পনা সাজাতে হবে। আপনার ভাগ্য ভালো ছিল বাসায় পিস্তলটা রেখে গিয়েছিলেন, নয়তো আপনার যে কী হতো জাস্ট ভাবুন। আর আপনার মেয়ের কি হতো সেটাও ভাবুন। রাশেদ শিকদার মুচকি হেসে বলে, কিছুই হতো না, কারণ তুই তো আছিস। আমি জানি আমার অবর্তমানে আমার মেয়ে তোর বুকে নিরাপদ। ছি, কি বলছো বাবা তুমি? ওর চাকরের বুকে আমি নিরাপদ মানে? আমি সুস্থ হয় তারপর বলবো। এখন তোমরা বাসা যাও। না, তোমাকে একা রেখে আমি কিছুতেই বাসায় যাব না। এমন সময় পিচ্চু বাহির থেকে খবরের কাগজের হাতে ছুটে আসে কেবিনে। তারপর দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলে, ভাইয়া দেখো, গত রাতে দুর্বৃত্তের গুলিতে আকাশ গুরুতর আহত। সালে কলেজের পেছনে পরিত্যক্ত তাদের আড্ডা ভবনে হিসেবে খ্যাত ভবন থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। তার মানে আকাশ এখন জেলে? আপাতত হসপিটালে, তারপর অনির্দিষ্টকালের জন্য জেলে যেতে প্রস্তুত। বলিস কি? এসব হলো কি করে বলতো? আপনাকে খুঁজতে বের হওয়ার সময় আমার বন্ধু রাফিককে সাথে নিয়ে গেছিলাম। সেই বলল এই ভবনে আকাশের বিপুল পরিমাণের মাদক লুকানোর ব্যবসা। তারপর গোপনে নম্বর দিয়ে পুলিশকে ফোন দিয়ে জানালাম, আর তারা আসার আগে ওকে গুলি করে আপনাকে নিয়ে জঙ্গলের পেছন দিয়ে সরে আসলাম। আর সামনে দিয়ে পুলিশ গুলিবিদ্ধ আকাশকে ধরে মাদকগুলো উদ্ধার করে। তুই গুলি করেছিস? না, আপনি করেছেন, এসব ভুলে যান। ভুলেও কখনো কেউ জিজ্ঞেস করলে বলবেন না আমি গুলি করেছি বা ধরিয়ে দিয়েছি। ভেবেছিলাম তুই ভীষণ ভীতু, কিন্তু না, এখন দেখছি তোর সাহস আছে। তোকেও পাথর মেরেছিল আর তুই কিনা সোজা 4 হাতে পায়ে গুলি করে লুলো বানিয়ে দিয়েছিস। সাবাস, মন চাইছে তোকে চুমু দি। এমন সময় রাশেদ শিকদার কেসে ওঠেন। নীলাও হুঁশ ফিরে পেয়ে জিহ্বায় কামড় দিয়ে ধরে। সাব্বির বেরিয়ে আসে কেবিন থেকে। এদিকে অজগর সাহেব রাগে ফুঁসতে ফুঁসতে মহিনকে চিৎকার করে বলতে থাকে, তোদের সাহস কি করে হলো আমার গলিবন্দি ছেলেকে ওখানে ফেলে পালিয়ে আসা? বস, আমরা ইচ্ছে করেই পালাইনি, ছোট বস নিজেই বলেছিল পালাতে, তাই আমরা পালিয়েছিলাম। এক্ষুনি খোঁজ লাগাতে শুরু কর, কার এত বড় বুকের পাটা আমার ছেলেকে গুলি করেছে। যে করেছে ওকে পেলে ওর কলিজা আমি ছিঁড়ে ফেলে নেব। বস, আকাশ ভাই রাসেল শিকদারকে তুলে এনেছিল সেখানে। আমার মনে হচ্ছে রাশেদ শিকদার কাউকে দিয়ে গুলি করিয়েছে, শেষে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। কি? রাশেদ? আমার বন্ধু রাশেদ এই কাজ করেছে? ওকে আমি ছাড়বো না। আমার ছেলের গায়ে যে হাত দেবে আমি ছিঁড়ে ফেলবো। তুই যা এক্ষুনি, আমি রেস্ট নেব। লোকজন রেডি কর, থানায় যেতে হবে, না জানি ছেলেটার কি অবস্থা।
মহিন দ্রুত পায়ে সেখান থেকে সরে আসে। অজগর সাহেব সোফায় কতক্ষণ বসে থেকে পকেট থেকে ফোন বের করে ফোন দেয় ওসি নিজামকে। নিলাম এমপি বলেছি। জি জি স্যার বলুন। আমার ছেলেকে ধরে নিয়ে গিয়েছে, বুঝতে পারছো পরিমাণ কতটা ভয়ঙ্কর হবে? স্যার আমি অভিযান চালাইনি, সিআইডি চালিয়েছে। আমি যথাযথভাবে আকাশ ভাইকে নিরাপদে রাখছি। ওর যেন গায়ে একটা ফলের টোকাও না পড়ে, যদি পড়ে তবে। স্যার কিছু বলতে হবে না আপনার, আমি দেখছি, এখনই দেখছি আমি। 10 দিন পর রাশেদ শিকদার বেশ সুস্থ। এখন আর সাব্বির গ্যারেজ থেকে আলাদা করে রাধে না। রাশেদ শিকদারের কথা মতো ওদের বাড়িতেই নিচতলায় এক বিশাল রুমে থাকে। আর পিচ্চু সে এখন বাড়ির মেইন বাবুর্চি। সবাই মিলে সকালে নাস্তা করতে বসেছে। এমন সময় রাশেদ শিকদার বলেন, মা নীলা, আমার বয়স হচ্ছে সেটা তো জানিস। হ্যাঁ বাবা, এখন তোমার সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন, আর কোনোভাবেই উত্তেজিত হওয়া যাবে না। হ্যাঁ আমিও তাই ভাবছি, সাথে এটাও ভাবছি তোমাকে এবার বিয়ে দিয়ে দেব। বিয়ে? আমি বিয়ে করব না বাবা, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। ও চিন্তা তোমার করতে হবে না, তোমার বিয়ে হবে, এমনকি এখানেই থাকবে পাত্র, ও এখানেই আছে। মানে বাবা তুমি কি বলতে চাইছো? আমি ঠিক করছি সাব্বিরের সাথে তোমার বিবাহ দিয়ে দেব। সাব্বিরকে আমি সেই ছোটোবেলা থেকে চিনি, প্রচণ্ড মেধাবী, এমনকি প্রচণ্ড ভালো ছেলে। ওর মতো ছেলে আর আমি পাবো না তোমার পাত্র হিসাবে। বাবা মজা নিও না, এসব চাকরের বাচ্চাকে আমি বিয়ে তো দূরেই থাক, এই বাসাতেও আর রাখবো না। তোমাকে সেই রাতে রক্ষা করায় কৃতজ্ঞতা স্বরূপ একই টেবিলে খেতে বসেছি, আর তুমি কি না ওর সাথে আমার বিয়ে দেবে? ও আমায় শুধু গত রাতে বাঁচায়নি, বহুবার বিপদ থেকে উদ্ধার করেছে। আর শোনো, সে এখন আর কোনো চাকর বা তোর ড্রাইভার নয়, তোমার হবু হাজবেন্ড আর আমার কোম্পানির ম্যানেজার। বাবা এর চেয়ে কোনো ভিখারির সাথে আমার বিবাহ দিও, আমি মেনে নেব, কিন্তু একে বিয়ে আমি করব না, এটাই আমার শেষ কথা। কথাটা বলে নীলা চেয়ার ছেড়ে উঠতে যাবে, অমনি রাশেদ শিকদার মেয়ের হাত টেনে ধরে চেয়ারে বসিয়ে দেন আর রাগী গলায় বলেন, রাগিও না আমায়, আমি সব সময় তোমার জন্য বেস্ট অপশন চয়েস করছি, এমনকি এখনও করছি। চুপচাপ মেনে নাও এবং বিবাহ করো। অবশ্যই তুমি করতে না চাইলেও জোর করেই আমি তোমার বিয়েটা দেব। আজই কাজে আসবে একটু পর, খেয়ে দিয়ে এখানেই ড্রয়িং রুমে বসে দুজন আলাপ করে নাও। যদিও তোমরা ছোট থেকেই একে অপরকে চেনো, তবে আজকে চেনা জানা অন্যরকম। বাবা চুপ, যেটা বলছি সেটা করো। কোথার নড়চড় হলে আমি আবার উত্তেজিত হব বলে দিলাম। এই পিচ্চু, কোথায় তুই? আয় তো আমার সাথে একটু বাইরে যাব বাজার করতে। রাশেদ শিকদার চলে যায় পিচ্চুকে কোলে নিয়ে। নীলাও হনহন করে গিয়ে সোফায় বসে। সাব্বির খাওয়া শেষ করে নিজের ঘরের দিকে পা বাড়াতে যাবে, অমনি নীলার চিৎকারে ওর শব্দ ভেসে আসে। এই তোর জন্য আমি বসে আছি সোফায়, আর তুই ঘরে চলে যাচ্ছিস? ইয়ে না মানে? কিসের না মানে মানে করছিস? দ্রুত আমার চোখের সামনে আয়, তোকে আজ কি করব ভাবতেও পারবি না। সাব্বির মনে মনে হাসতে হাসতে নীলার সামনে গিয়ে দাঁড়ায়। নীলা সাব্বিরের পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নিয়ে বলে, বাবা কি বলেছে শুনেছিস? জি, আমি আপনার হবু হাজবেন্ড। সেটা শুধু নামেই। আমি তুই বাবার সামনে স্বামী স্ত্রীর অভিনয় করলেও কখনো স্বামী স্ত্রী হব না, এটা মাথায় রাখবি। আচ্ছা। ভুলেও আমাকে টাচ করতে আসবি না। বাবার সামনে তুমি করে ডাকবি, আর বাকি সময় ম্যাডাম। আমার বেডরুমে হয়তো আজ থেকে থাকবি, তুই দ্রুত পাশের রুম থেকে সোফা নিয়ে আমার ঘরে রাখ। আজ থেকে সোফায় তোর বেড। আচ্ছা। আমি ভাবতেই পারছি না তোর মতো ড্রাইভার আমার রুমে থাকবে, আমার বাথরুম ব্যবহার করবে। আমি এখন আর ড্রাইভার নই। আর হ্যাঁ, আগে ড্রাইভার থাকলেও কখনো আমার শরীর থেকে বাজে গন্ধ পেয়েছেন? কখনো কি কোনো নেশা পানি খেতে দেখেছেন? আর আপনার শরীরে ওই সাদা চামড়ার চেয়ে আমার চামড়া অধিক ফর্সা। শুধু আপনার চেহারাটাই মায়াবী। কি বললি তুই? আমি যা বলি একবারই বলি, শুনলে শুনেন, না শুনলে নাই। আর হ্যাঁ, আপনাকে না আমার স্ত্রী হিসেবে চাই না। আমি চাই আমার স্ত্রী আমার চেয়েও সুন্দর হোক। সেখানে আপনি তো আমার চেয়েও থাক না বলি। সত্যি কথার আবার ভাত নাই। এই এই ভিখারির বাচ্চা,
তুই কি বললি? আমি তোর চেয়ে দেখতে কালো? আরে তুই আমার হাতেই শুতে দেখেছিস, বাকি অঙ্গ দেখিসনি, বুঝলি? দেখলে হা করে তাকিয়ে থাকবি। সাব্বির মুচকি এসে বলে, দেখিনি, তবে আজ দেখতে তো পারি। সো সাবধানে, মনে রাখবেন আজ কিন্তু আমাদের বাসর রাত। দূর হ চোখের সামনে থেকে। বাসর বাসর করিস না। গায়ে হাত দিতে এলে তোর হাত কেটে পকেটে ঢুকিয়ে রাখবো। স্বামীর হাত কেটে দিবেন, তবে কিন্তু আপনারই ক্ষতি। আপনি কিন্তু আর স্বামীর হাতে আদর পাবেন না। নিকুচি করেছে তোর আদরে। তোর আদর তোর বউকে দিবি, আমাকে নয়। তুমি আমার বউ হবে প্রিয়। আজকের এই দিনটার জন্যই আমার এই জীবন। কি বললি তুই? বিয়েটা সেরে নি, তারপর তোমাকে নিয়ে ভালো ডক্টরের চেম্বারে যাও। মনে হচ্ছে তোমার কানের প্রবলেম। দূর হ বলছি, আমাকে রাগাস না প্লিজ। আমার মাথা কিন্তু ফেটে যাবে। ওকে ওকে ম্যাডাম, কুল ডাউন। আমি যাই, দেখি আপনার কথা মতন সোফার ব্যবস্থা করি। যাই হোক, বউয়ের হুকুম ব্যতীত তার শরীরে হাত দেওয়ার মতন কাপুরুষ আমি নই। সে দেখা যাবে তুই কেমন বীর পুরুষ। শোন, এসব মেয়েদের বিয়ে একবারই হয়, হয়তো আমারও তোর সাথে আজ হবে। নিজেকে চেঞ্জ করতে শুরু কর। ভীতুপানা ছেড়ে প্রকৃত পুরুষ হয়ে ওঠ। মনে রাখবি, ভীতুদের বিড়ালও ভয় দেখায়। সবার কাছে বীরপুরুষ হতে নেই, কিছু স্পেশাল মানুষের কাছে ভিতর ডিমই থাকতে চাই। আর শোনো, আমার বউ হতে চাইলে অহংকার ত্যাগ করো। তুমি হয়তো জানো না, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। তুমিও সেই অহংকারে বশীভূত। এই চুপ, জ্ঞান দিবি না একদম। তোকে আমি যা বলার বলবো, তুই চুপ করে শুনবি। আর শোন, এখনো জামাই হোসনি, আর আমিও মেনে নিইনি। যতদিন না মেনে নিচ্ছি ততদিন দূরে থাকবি। আমি জানি তুমি মেনে নিবা খুব তাড়াতাড়ি, তবে এমন কিছু করো না যাতে আমার তোমাকে মেনে নিতে এক পাহাড় সমান অভিমান চলে আসে। কথাটা বলে সাব্বির সেখান থেকে চলে আসে সোজা নীলার বেডরুমের সামনে। মেয়েদের রুমে ঢুকতে খানিকটা দ্বিধাবোধ করছে সে, তবুও নিজেকে সামলিয়ে নিতে চেষ্টা করে। হবু বউয়ের রুম বলে তবুও মানিয়ে নিতে না পেরে দ্বিতীয় তলা থেকেই নীলাকে ডাক দেয়। নীলা ম্যাডাম, শুনছেন? সাব্বিরের ডাক শুনে কেন যেন নীলা বেশ লজ্জা পেয়ে যায়। সাব্বিরের অগোচরেই লাজুক হেসে মুখে কঠোরতা ভাব নিয়ে এসে সাব্বিরের দিকে মুখ তুলে তাকায়। তারপর, কি হয়েছে, ডাকছিস কেন? না মানে, আগে কখনো মেয়েদের রুমে ঢুকিনি, আর তাছাড়াও আপনার রুমে ঢুকে আপনার প্রাইভেসি নষ্ট করতে যাচ্ছি। যদি অনুমতি দেন তবেই ঢুকতাম। এই থাম থাম, আমিও যাচ্ছি তোর সাথে। বলা তো যায় না কিছু পকেটে ঢুকিয়ে নিলে। এতদিন এই চিনলেন? চোর হলে বহু আগে চুরি করে নিয়ে যেতাম, তবে আমি একটু অন্য রকমের চোর। তাই নাকি? তা কি রকমের চোর তুই শুনি? হবু বউয়ের মন চোর। অবশ্য এখনো চুরি করিনি, তবে করতে আর কতক্ষণ। পটাতে চেষ্টা করছিস? করতে থাক, তবে পারবি না। এই নীলা আর শতমের মতো এই সব পাউল কথা পড়বে না, বুঝলি? পড়বে একদম। পটে গিয়ে গলে যাবে। আমাকে পেতে সে উতালা হবে, আমাকে চাইবে নিজের খুব কাছে, তবে পাবে না। এ যা তো, তোর বকবক বাদ দে। চল তোকে রুমে নিয়ে যাই। কি দিন আসলো, একটা ছেলে কিনা আমার রুমে থাকবে। আসলেই কি দিন আসলো, আমাকে কিনা এখন একটা মেয়ের সাথে থাকতে হবে। এখন আর লুঙ্গি পরে ঘুমানো যাবে না। মানে লুঙ্গি পরে ঘুমানো যাবে না কেন? থাক, ওসব বলবো না। চলুন তো আপনার রুমে। স্যার আসার আগেই আপনার ঘরের সোফাটা ফিট করে নিই, না হলে আবার স্যারকে কৈফিয়ত দিতে হবে। ভালো বলেছিস, চল চল। নীলার পেছন পেছন ওর রুমে ঢুকতেই নীলার শরীরের বিশেষের পারফিউমের একটা মিষ্টি ঘ্রাণ সাব্বিরের নাকে আসতেই নেশার ঘোরে চলে যায় সাব্বির। ওর ইচ্ছে করতে থাকে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে ওর গলার ভাঁজে নিজের মুখ ডুবিয়ে দিতে। এমন সময় কিছু পড়ার শব্দে সাব্বির চোখ মেলে তাকায়। মেঝেতে লোশনের বোতল পড়ে আছে, সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে নীলা। সাব্বিরকে তাকাতে দেখে বলে, এই হলি তুই পুরুষ। সামান্য একটু রুমে এসেছিস, তাতে এভাবে থরথর করে কাঁপছিস। শোন, পুরুষ কখনো এভাবে কাঁপে না, বুঝলি? সব পুরুষই তার শখের নারী সংস্পর্শে এলে কাঁপে, আর যে পুরুষ কাঁপে না, বুঝে নিও সে কোনো বেশ্যার সংস্পর্শে গিয়েছে, তার মাঝে কোনো অনুভূতি নেই। চুপ, এসব নোংরা কথা মুখে আনবি না। ইদানিং দেখছি তোর মুখ খুব ছুটছে। বলি, এত মুখ চালানো শিখলে কি করে? হ্যাঁ, সময় মতন কথা বলতে হয়। এখন ওসব থাক, চলুন পাশের ঘর থেকে সোফাটা ধরে আনি।
চল। বিকেলবেলা রাশেদ সাহেব, পিচ্চুর আর সাথে একটা হুজুর আসেন বাসায়। নীলা আর সাব্বিরের তখনও সোফায় বসে বকবক করছিল। বাবাকে দেখে নীলা দ্রুত সাব্বিরের পাশ থেকে উঠে দাঁড়িয়ে যায়। সাব্বিরও দাঁড়ায়। রাশেদ শিকদার সেসবে পাত্তা না দিয়ে হুজুরকে বলে, কাজী সাহেব, এদের দুজনেরই বিবাহ পড়িয়ে দিতে হবে। সে পড়িয়ে দিব, তবে আগে শুনি ছেলে মেয়ে রাজি কিনা। তোমরা দুজনই কি এই বিয়েতে মত প্রদান করছো? নীলা ওর বাবার দিকে তাকায়। ওর বাবাও ওর দিকেই তাকিয়েছিল। বাবা মেয়ের চোখাচোখি হতেই নীলা চোখ নামিয়ে নিয়ে বলে, জি কাজী সাহেব, আমি রাজি। আর বাবা তুমি? আমি রাজি কাজী সাহেব, তবে দেনমোহর আমি মাত্র 10 টাকা দিতে পারবো। এর উপর আমার 1 পয়সাও নগদ নেই আমার কাছে। সে কি কথা, 10 টাকা দেনমোহর হয়? অবশ্য ছেলের যতটুকু সামর্থ্য এবং নগদ পরিশোধ করতে পারবে তাই হবে দেনমোহর। আপনি চাইলে কনেকে জিজ্ঞেস করতে পারেন সে রাজি কিনা বিবাহেতে। ওই এমন খোঁজা মারিস কেন তুই? ওই 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 10 টাকাও আমি নিব না কাজী সাহেব, বিনা দেনমোহরে বিবাহ পড়িয়ে দিন। সে হয় না। যাই হোক, পাত্রের 10 টাকা দেনমোহরেই বিবাহ পড়িয়ে দেব। কি বলেন সিকদার সাহেব? হ্যাঁ, তাই করুন, আমার কোনো আপত্তি নেই। অতঃপর কাজী সাহেব সাব্বির আর নীলার বিবাহ পড়িয়ে 4 হাত এক করে দিয়ে চলে যান। ডিনারে পাশাপাশি বসে আছে সাব্বির আর নীলা। এই প্রথম কোনো নারীর এত কাছে সাব্বির। কেন যেন অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে ওর। তবুও নিজেকে যতটা সম্ভব সামলিয়ে নেয়। এমন সময় রাশেদ শিকদার বলেন, আমি ভেবেছি পিচুকে নিয়ে 1 মাসের জন্য দেশের বাইরে চলে যাব হাওয়া পরিবর্তন করতে। কেন কেন বাবা, হঠাৎ এমন সিদ্ধান্ত? না, এমনি শরীর ভালো না। জানো তো কত বড় বিপদ থেকে উদ্ধার হয়েছি। এগুলো ভুলতে একটু ঘোরার প্রয়োজন। তাছাড়া তোমরা নবদম্পতি একসাথে একটু আলাদা থাকো। আমি বরং পিচুকে নিয়ে ঘুরে আসি। কিরে পিচ্চু, রাঁধুনির চাকরি ছেড়ে এখন সেক্রেটারির চাকরি নিলি? ভাই রে ভাই, তুই এতই চাকরি করলি? সব আমার জন্য ভাইয়া। বোমার নতুন সেক্রেটারি এই পিচ্চু। যাই হোক, তোমরা রুমে যাও, আমরা বরং কাপড় প্যাক করি। তোমরা ওঠার আগেই আমরা দেশ ছাড়ব। আচ্ছা, তুমি যা ভালো মনে করো। রাশেদ শিকদার উঠে চলে যান। টেবিলে নীলা আর সাব্বির পাশাপাশি বসে। দুজনেই প্লেটের মাঝে নকশা আঁকছে। এমন সময় সাব্বির বলে ওঠে, এভাবে প্লেটে নকশা না এঁকে খেয়ে নিলেই তো হয়। আমার প্লেটে নজর না দিয়ে নিজের প্লেটে তাকিয়ে দেখ, তুই নিজেও নকশা আঁকছিস। সাব্বির, তাছাড়া কি করব, আর একা একা খাওয়া চায়, কেমন লজ্জা লাগে। রুশালা, আজীবন জানলাম মেয়েদের লজ্জা বেশি, কিন্তু আমি ছিলাম একটা লজ্জাবতী না। এখন আমার বর। বাহ বাহ, বর হিসেবে মেনে নিয়েছো? দেখ, রাগাবি না। পান থেকে চুন খসলে মেনে নিয়েছো করবি না। এখনো বহুত সময়ের ব্যাপার। চল রুমে যাই, নয়তো বাবা আবার কি না কি ভাববে। এত তাড়াতাড়ি রুমে গেলে আবার উল্টাপাল্টা ভাববে কিন্তু। যা ভাবে ভাবুক, এখন চল রুমে। ওকে ওকে, চলুন ম্যাম, মনে হয় বাসর করতে লুকিয়ে আসছে। সাব্বিরের কথা শোনা মাত্রই নীলা ঠাস করে সাব্বিরের গালে থাপ্পড় মেরে হনহন করে চলে যায়। বেচারা সাব্বির এক হাতে গাল ধরে খেতে শুরু করে। আর যাই হোক, এত স্বাদের খাবার না খেয়ে রুমে যাওয়াটা ঠিক হবে না। এদিকে নীলা রুমে গিয়ে অপেক্ষা কেন যেন ছটপট করতে থাকে কোনো এক অজানা কারণে। বারবার ওর মনে বলতে থাকে ও কোনো মূল্যবান জিনিস বাহিরে রেখে এসেছে। নিজেই মনকে শান্ত করতে করতে বিছানায় গিয়ে বসে। ঠিক তার কিছুক্ষণ পরেই সাব্বির দরজা ঠেলে ভেতরে ঢোকে। সাব্বিরকে দেখে নীলা কঠোর চাউনিতে ওর দিকে তাকিয়ে বলে, এত দেরি করলি কেন রুমে আসতে? আগে এসেও বা কি হতো, আমাদের তো আর বাসর হবে না। না হবে না, তাই বলে আমাকে একা বসিয়ে রাখবি? মাথা ঠিক আছে আপনার ম্যাম? আপনার রুমে আপনাকে আমি কেন দাঁড়িয়ে রাখাবো? ঘুমিয়ে পড়ুন না। এই চুপ, তুই বুঝবি না। এই প্রথম কোনো ছেলে আমার রুমে আসবে, ঘুমাবে, তাই আনইজি ফিল করছি। যা সোফায় ঘুমিয়ে পড়। আচ্ছা, ফাটা কপাল, বাসর রাতে বইয়ের একটা চুমুও পেলাম না। পাবি, সবই পাবি। সময় মতো আগে নিজেকে বদলিয়ে ফেল।
আমি আগেই বলেছি কিছু মানুষের সামনে নিজেকে কখনোই বদলাবো না, আর সেসব মানুষের মধ্যে তুমি একজন। থাক, অন্ধকারে বকবক করার ইচ্ছে নেই, ঘুমিয়ে পড়। গুড নাইট। সকাল সকাল নীলার ঘুম ভেঙে যায় আর প্রথমেই চোখ যায় সাব্বিরের দিকে। তারপর হঠাৎ করে নীলা চিৎকার দিয়ে উঠে যায়। সাব্বির! তারপর হঠাৎ করে নীলা চিৎকার দিয়ে ওঠে। নীলার চিৎকারে সাব্বিরের ঘুমের 12টা বেজে গেছে। নীলার চিৎকারে সাব্বিরের ঘুমের 12টা বেজে যায়। সোফা থেকে লাফিয়ে উঠে বলতে থাকে, কি হয়েছে, কি হয়েছে? এভাবে সকাল সকাল কাউয়ার মতন কাকা করছো কেন? কত সুন্দর স্বপ্ন দেখছিলাম, সব নষ্ট করে দিলে তো। নীলা তখনও হাঁ করে সাব্বিরের দিকে তাকিয়ে আছে। সাব্বির চোখগুলো হালকা ডোলে নীলার দিকে তাকিয়ে ওর চোখকে অনুসরণ করে নিজের দিকে তাকাতেই সে নিজেও চিৎকার করে উঠে দ্রুত সোফার নিচ থেকে নিজের লুঙ্গি বের করে কোনো মতো কোমরে জড়িয়ে নিয়ে এক দৌড়ে বাথরুমে ঢুকে যায়। ঘণ্টাখানেক পর বাথরুমের দরজায় ঠাস ঠাস শব্দে সাব্বিরের তন্দ্রা ছুটে যায়। হাই তুলতে তুলতে বলে, কে রে? কে আবার? আমি তোর ম্যাডাম। দ্রুত বাথরুম থেকে বের হ। কত সময় ধরে বাথরুমে বসে থাকবি শুনি? আমি ফ্রেশ হব না নাকি? না, এই মুখ আপনাকে আমি আর দেখাতে পারবো না। ছি, কি লজ্জা! আমি ভুলেই গিয়েছিলাম, লুঙ্গি পরে ঘুমালে আমার কোমরে আর থাকে না। এই চুপ কর তো, চুপচাপ বের হয়ে আয়, আমি কিছু দেখিনি। সত্যি তো? সত্যি, বেরিয়ে আয়, এখন আমি ফ্রেশ হব। সাব্বির টিপ টিপ পায়ে বাথরুম থেকে বের হতেই নীলা বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। সাব্বিরও এই সুযোগে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে কয়েকবার পিচ্চু এই পিচ্চু বলে ডাক দিলেও কারো সাড়া শব্দ না পেয়ে কিচেনে গিয়ে উকি মারে। তারপর হঠাৎ গত রাতে তার সদ্য শ্বশুর রাশেদ শিকদারের কথা মনে পড়ে। তিনি বলেছিলেন তাদের ঘুম ভাঙার আগেই তারা দেশ ছাড়বে। তার মানে তারা দেশ ছেড়েছে, এতে আফসোস নেই ওর। তবে সকালের নাস্তা না বানিয়ে চলে যাওয়ায় এক বুক আফসোস নিয়ে সাব্বির কিচেনে গিয়ে ময়দা মাখতে শুরু করে। এদিকে নীলাও ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখে সাব্বির নেই। দ্রুত জামা পাল্টিয়ে রুম থেকে বের হয়ে কিচেনে আসতেই দেখে সাব্বির পরোটা ভাজতে লেগেছে। নীলা মুচকি হেসে বলে, বাবা, তুই দেখি পাক্কা ঘর জামাই হয়ে গেছিস রে। ভালো মতো পরোটা ভাজ, আমার আবার কড়া ভাজার পরোটা প্রয়োজন। হয়ে গেছে প্রায় ম্যাম, আপনি গিয়ে বসুন টেবিলে, আমি আসছি। ওকে। নীলা টেবিলে গিয়ে ওর বাবার মতো খবরের কাগজ পড়তে শুরু করে আর সাব্বির দুজনের পরোটা, ডিম অমলেট আর আলু ভাজি নিয়ে আসে। তারপর, নিন, খেয়ে আমাকে উদ্ধার করুন। আর হ্যাঁ, আমি বাসায় থাকবো না, কলেজে যাব। তো আমি বাসায় থাকবো নাকি? আমিও কলেজে যাব। চুপচাপ খাওয়ার পর প্লেট পরিষ্কার করে গাড়ি বের করে অপেক্ষা কর, আমি আসছি। এমনভাবে হুকুম দিচ্ছেন যেন আমি তার পার্সোনাল কাজের বুয়া। তুই তার চেয়েও বেশি কিছু। কলেজের পার্কিং লটে গাড়ি পার্কিং করে সাব্বির গাড়ি থেকে নেমে চলে যেতে নেবে অমনি নীলা বলে ওঠে, এই শোন। থাক, বুঝে গেছি কি বলবেন। আমি আপনি বিবাহিত কাউকেই বলবো না, এই তো? না, বরং সবাইকে বলবি তুই আমার জামাই, আর কোনো মেয়ের দিকে তাকালে তোর চোখ তুলে নেব। ঠিক আছে, আর আপনি কোনো ছেলের দিকেও চোখ দিলে ঠিকই এই কাজ আমি করব। দেখা যাবে। দুজন দুজনের মতো চলে যায় সেই চিরচেনা আমতলায়। গিয়ে আম গাছের নিচে বসে সাব্বির। একটু পর আবির ও রাফি এসে তার পাশে বসে। কি রে, দিনকাল কেমন চলছে? আগের মতো তুই আর আড্ডা দিস না যে? আমি আর সিঙ্গেল নই বন্ধু, এখন আমি বিবাহিত, তাও এই নীলার জামাই। কি, নীলকে তুই বিয়ে করেছিস? বিশ্বাস করি না আমি। না করলে নাই, ও আমার বউ, বুঝলি, বউ। তা এখন বলতো আকাশের কি হলো? শুনলাম ওকে নাকি কেউ গুলি করে পুলিশে দিয়েছে। চুপ কর, এত জোরে ওসব বলিস না। আকাশ বেরিয়েছে গতকাল রাতে, আর বেরিয়েই নাকি নীলাকে খুঁজছে ভীষণভাবে, আর ওর বাবা খুঁজছে রাশেদ শিকদারকে। দুজনেরই মাথায় খুনের ভূত চেপে গেছে। বলিস কি এসব? তা ওরা কোথায় এখন? আকাশ আছে তোর ওই আড্ডাখানায়, আর ওর বাপ হয়তো কোনো ক্লাবে। আমি যাই, বউয়ের রক্ষা করি গিয়ে। টাটা। সাব্বির কথাটা বলে আবির রাফিকে বিদায় দিয়েই পুরো ক্যাম্পাস তন্ন তন্ন করে খুঁজেও না পেয়ে ভয় পেয়ে যায়।
দ্রুত নিজের ব্যাগের মধ্যে থেকে পিস্তলটা বের করে গুলি লোড করে আবার কোমরে গুজে নিয়ে বটতলায় আসতেই দেখে মিমের সাথে নীলা গল্পে মজে আছে। এমন সময় মিম বলে ওঠে, এই নীলা, একটা জায়গায় যাবি? কোন জায়গায় রে? কোথায় আবার, ওই যে আগে যেখানে আকাশ আড্ডা দিত না, তার পাশেই একটা বড় পেয়ারা গাছ আছে, ওখানে নাকি অনেক পেয়ারা ধরেছে, চল পেরে আনি। কিন্তু আকাশ যদি থাকে? ধুর, ও নেই তো। ও হ্যাঁ, তাই তো, চল তবে। দাঁড়া, আমি ওই যে ফুচকাওয়ালাকে দেখছিস, ওখান থেকে পলিথিন নিয়ে আসি, না হলে পেয়ারা নিব কিসে। কথাটা বলে মিম নীলাকে রেখে ফুচকাওয়ালার কাছে যাবার নাম করে বট গাছের পেছনে গিয়ে কাউকে ফোন দেয়। সাব্বিরও আড়ি পাতে সেখানে। হ্যালো জান, তোমার শিকার নিয়ে আসছি। আরে হ্যাঁ, আজই, এবং এটাই কিন্তু শেষ, এরপর তুমি শুধু আমার, অন্য কারো দিকে তাকাবে না কিন্তু, প্রমিস। ওকে মাই লাভ, আনছি। ফোন রেখে মিম গাছের আড়াল থেকে বেরিয়ে নীলার দিকে যেতে থাকে। সাব্বির মুচকি এসে বলে, হায় রে ভালোবাসা, এক মেয়ের ভালোবাসার জন্য আরেক মেয়ের ইজ্জত নষ্ট করতেও দ্বিধাবোধ করে না। তোর বাঁচারও প্রয়োজন নেই। মিম নীলাকে নিয়ে সেই জঙ্গলের পুরাতন ভবনের দিকে এগিয়ে যেতে থাকে। সাব্বির নিজেও ওদের ফলো করতে করতে এগিয়ে যায়। পুরাতন ভবনের কাছে মিম নীলাকে নিয়ে যেতে ভবন থেকে হুট করেই আকাশ বেরিয়ে এসে নীলার সামনে দাঁড়ায়। হঠাৎ করে আকাশকে দেখে নীলা চিৎকার করে উঠতে নিবে, অমনি মিম নীলার মুখ চেপে ধরে। মিমের এমন কাণ্ডে নীলা বিস্ময়কর চাহনিতে ওর দিকে তাকায় আর আকাশ হেসে বলে, কিরে নীলা, তোকে দেখি খুবই বোকা বোকা লাগছে। কি ভাবছিস মিম তোর মুখ কেন চেপে ধরলো? আরে সব আমার প্ল্যান, বুঝলি, সব আমার প্ল্যান। তোকে আজ এখন এমনভাবে খাবো যে তোর নতুন স্বামী, আই মিন টপার বয় সাব্বির, তোর শরীরের দিকে তাকাতেও ঘৃণা করবে। জান, তাড়াতাড়ি করো তো, নিয়ে যাও ভেতরে, আমি দাঁড়িয়ে পাহারা দেই, কেউ আবার চলে আসবে। হ্যাঁ শোনো। কথাটা বলে আকাশ নীলার গায়ে হাত দিতে যাবে, অমনি একটা গুলির শব্দ হয়। সাথে সাথে একটা বুলেট তীর বেগে ছুটে গিয়ে আকাশের কপাল ফুটো করে দিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যে ঘটনাটা ঘটায় নীলা স্তব্ধ হয়ে যায়, আর মিমের শরীরে আকাশের রক্তের দাগ। এমন সময় সাব্বির ওদের সামনে গিয়ে দাঁড়ায়। কটমট চোখে নীলার দিকে তাকিয়ে চোখটা ফিরিয়ে নেয় মিমের দিকে। তারপর, কি ম্যাম, আকাশকে পেতে তুই আমার বউকে নষ্ট করতে তুলে দিতে নিয়েছিলি, এখন দেখ নিজের বউয়ের ইজ্জত বাঁচাতে তোর জানু সোনা ময়নাকে ঘুমিয়ে দিয়া। এখন আমাকে ছেড়ে দে চাকরে। বাকিটা বলার আগেই সাব্বির গুলি চালায়। এবারও নিখুঁত নিশানায় মিমের কপাল ফুটো হয়ে যায়। তারপর দ্রুত নীলাকে টেনে নিয়ে চলে আসে বাসায়। পাশাপাশি বসে আছে সাব্বির আর নীলা। তাদের কারো মুখেই কোনো কথা নেই, দুজনেই নিশ্চুপ। এমন সময় নীলা বলে ওঠে, আসলে আমি সরি। কি জন্য? আসলে আমি ভুল করে ওর সাথে এখানে চলে গিয়েছিলাম। থাক, ওটা মনে করতে হবে না আর। বিশ্বাস করে ঠকতে গিয়েছিল, তবে ঠকেনি। সাবধান হও এখন থেকেই। একটা কথা বলবো? বলো। তোমার হকটা তোমাকে দিয়ে দিতে চাই, আর আমার হকটা আমি নিয়ে নিতে চাই। কোন হকের কথা বলছো? স্বামী স্ত্রীর হকের কথা বলছি। কিন্তু তুমি তো আমায় মেনে নাওনি। গত রাতে নিইনি, তবে এখন তো নিচ্ছি। সত্যি বলছো তো? 3 সত্যি। তাহলে চলো শুরু করি বাসর। তোমার ইচ্ছে। সাব্বিরকে কে আর পায়। টুপ করে নীলাকে কোলে তুলে নিয়ে বেডরুমের দিকে এগিয়ে যেতে থাকে সাব্বির। আর নীলা লজ্জায় রাঙিয়ে সাব্বিরের বুকের মাঝে মুখ লুকিয়ে বসে থাকে। আর সাব্বির একটার পর একটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে, আর একটা একটা করে চুমু দিতে থাকে নীলার কপালে। বেডরুমে গিয়ে নীলাকে বিছানায় শুয়ে দিয়ে সাব্বির নীলার পাশে শুয়ে পড়তে অজানা শিহরণে সাব্বিরকে শক্ত করে জড়িয়ে ধরে নীলা। তারপর ইতিহাস। এদিকে নিজের পুত্রের এমন মৃত্যুতে অজগর সাহেব পুরোই পাগল হয়ে যান। তন্ন তন্ন করে খুঁজে থাকেন ছেলের খুনিকে। পরের দিন সকাল, মুখের ওপর পানির ছিটায় ঘুম ভেঙে যায় সাব্বিরের। গত রাতের কথা মনে পড়তেই লাজুক হেসে আয়নার সামনে বসে থাকে প্রিয়তমা স্ত্রীর দিকে তাকায় সাব্বির।
তার মুখে দুষ্টুমি আর লাজুকতার হাসি। সাব্বির উঠে গিয়ে নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, কি বউ, সকাল সকাল গোসল করলে যে? ঢং করো না তো একদম। গত রাতে যা দুষ্টুমি করেছো আমি ভুলবো না কোনোদিন। এই দিন ভুলার নয়, বুঝলে? স্মৃতির পাতা এই দিনটিকে স্মরণ করে রেখো। বৃদ্ধ বয়সে কোনো এক সময় মনে করব দুজনে। আচ্ছা, এখন যাও, তুমিও গোসল করে এসো, আমি কিচেনে গেলাম। আরেকবার আদর করলে হয় না? খুব ইচ্ছে করছে। আর না জানাব, আবার রাতে। এখন যাও, ভালো ছেলের মতো গোসলে। ওকে বউ। দেখতে দেখতে একটা মাস কাটিয়ে দেয় সাব্বির আর নীলা একান্তেই। 1 মাস পর পিচ্চু আর রাশেদ শিকদার ফিরে আসেন। সাথে করে নিয়ে আসেন তার হবু নাতি নাতনিদের জন্য হরেক রকমের খেলনা জামা। এসব দেখে নীলার লজ্জার শেষ নেই। রাশেদ শিকদার ফেরার পরের দিনই অজগর সাহেবের লাশ পাওয়া যায়। সাব্বির অজগর সাহেবের লাশ টিভিতে দেখে রহস্যময় হাসি দেয় রাশেদ শিকদারের দিকে তাকিয়ে। 1 বছর পর নীলা বর্তমানে 5 মাসের প্রেগনেন্ট। এদিকে সাব্বিরের নতুন পরিচয় এমপি। অজগরের না থাকায় এর সুযোগ কাজে লাগিয়ে রাশেদ শিকদার সাব্বিরকেই ভোটে দাঁড় করায় এবং জিতিয়ে দেন। সারাদিনের ব্যস্ততা শেষে সাব্বির বাসায় ফিরতেই নীলা 1 গ্লাস লেবুর শরবত টেবিলের উপর রেখে চলে যায় ঘরে। সাব্বির মুচকি এসে শরবতটুকু পান করে ছোটে নীলার পিছু। অভিমান করে বিছানায় পাশ ফিরে শুয়ে আছে নীলা, আর সাব্বির নীলার অভিমান ভাঙাতে চেষ্টা করছে। এই বউ, আমার দিকে তাকাও না। না, তাকাবো না। তুমি পচা, আমাকে একটুও সময় দাও না। জানো আমার কত একা একা লাগে। সরি বউ, আমি প্রমিস করছি বাকি 5টা মাসে আমি আর তোমাকে একা রেখে বাইরে যাব না। সত্যি তো? 3 সত্যি বউ। এবার এসো তো আমার বুকে। কেমন যেন ফাঁকা লাগছে বুকটা আমার। এই যে এলাম, এখন কি লাগছে ফাঁকা? না, এখন দুনিয়ার সবচেয়ে সুখ আর শান্তি লাগছে আমার। একটা কথা বলি? 1000টা বলো। এই অভিমানী মেয়েটা তোমায় ভীষণ ভালোবাসে। আমি আমার এই অভিমানী বউটাকে ভীষণ ভালোবাসি। প্রিয় শ্রোতাগণ, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।